এই দেখ বাবা, আমাদের বাড়ি, আমাদের নিজের বাড়ি। বাহ মা, এটা তো খুব সুন্দর বাড়ি। কবে শিফট করছি? ব্যাস 2-4 দিনের মধ্যেই। দেখ, আমি নতুন সোফা কিনে নিয়েছি আর নতুন ফ্রিজও এসে গেছে। আমি ভাবছিলাম আমার কাজ এবার এখান থেকেই শুরু করব। সবকিছু নতুন কিনেছো? আরে বাড়ি নতুন তো জিনিসও নতুন নিতে হবে না? অমিত, কিন্তু এখানে একটু লোকজনের যাতায়াত থাকবে। এবার তুই দেখিস বাবা, আমাদের জীবনে সবকিছু ভালো হবে। আর যখন সবকিছু শুভ হয় তখন লাভও হয়। ওম জয় জগদীশ হরে। গায়ত্রী দি ফোন করেছে। হ্যাঁ, হ্যালো গায়ত্রী। কংগ্রাচুলেশনস স্বপ্না, তোর নতুন বাড়ির জন্য শেষমেশ পেয়ে গেলি তো তোর স্বপ্নের বাড়ি। পেতেই হতো, তুই যে আমার সাহায্য করছিলি। তুই গায়ত্রী না, জিনি রে জিনি, তাই দিস। শুধু বন্ধুর গৃহপ্রবেশে এলি না। তোকে কি আর বলি, এত খারাপ ভাবে ফেসে গেছি কাজে। আরো একটা প্রপার্টি ডিল করতে হবে, কিন্তু ফ্রি হওয়ার সাথে সাথেই আমি ওখানে চলে যাব। আর হ্যাঁ, কোনো দরকার পড়লে কুনালকে বলে দিস। তোর এই ভাইটা না খুবই ভালো, সব কাজ করে দিয়েছে আমার। রাখছি হ্যাঁ, আর ওকে না খাইয়ে কিন্তু একদম ছাড়বো না। না না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ যাবি তো? আগে চল ভেতরে, খেতে হবে। আমি লাকি। তো এটা বলতে এসেছেন সকাল সকাল? আমার নাম হচ্ছে লাকি। কেবল কানেকশন? ও, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, করে দিন। গুড মর্নিং মা, আমি কলেজ যাচ্ছি, ব্রেকফাস্টও করে নিয়েছি আমি। আর এই নাও তোমার চা। আরে বাহ। এই দেখো, জিনি আন্টি ফোন করেছে তোমায়। হ্যালো গায়ত্রী, কেমন আছিস? আরে আমি তো ভালোই আছি, তুই বল, সব সেট হয়েছে? সব হচ্ছে আস্তে আস্তে। পেপার তো দিচ্ছে, দুধালাও পেয়ে গেছি, এখন কেবল কানেকশন করতে এসছে। আরে সব কিছু হয়ে যাবে, আমি জানি তুই ঠিক করেই নিবি। আচ্ছা রাখছি এখন, হ্যাঁ? ওকে বাই। আপনি চেক করে নিন ম্যাডাম, সমস্ত চ্যানেল চলছে কিনা। তবে আমার টিভিটা একটু প্রবলেম মনে হচ্ছে, আর এটার ডিসপ্লেটাও খারাপ হয়ে এসছে, তাই টিভিটা পাল্টে নিন আপনি। ঠিক আছে। আর হ্যাঁ, এটা প্লিজ এখানে একটা সাইন করে দিন। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। হ্যাঁ, 99507238। ফোনটা বাজছে, এটা আমার নাম্বার। আচ্ছা, কোনো প্রবলেম হলে আপনাকেই ডাকবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়ান। এই নিন। থ্যাংক ইউ। তোমার চাকরিটা তো ভালো বস। ব্যাস সারাদিন এখানে বসে থাকো আর এই মোবাইলে রিল দেখতে থাকো। কি ব্যাপার লাকি বাবু, তোমার কাজ তো আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। একটাই কল ছিল আজকের, নতুন কানেকশন ছিল। ও, আমার কাজটা করেছো তো? আরে দিচ্ছি আমি তোমায়, কিন্তু একটা কথা বলো, ওই 301 নম্বরে কে এসছে? স্বপ্না ম্যাডাম আর ওনার ছেলে দুজনে একাই থাকে। আচ্ছা, তার মানে বর সঙ্গে থাকে না, তাই তো। কি ব্যাপার হলো ভাই? আরে লজেন্স দিল, সঙ্গে নাম্বারও দিয়েছে। আমি শিওর ম্যাডাম একদম কাজে। আরে আমার কাজটা আরে পাঠিয়ে দিচ্ছি পরে তোমায়। লজেন্স দিয়েছে। লজেন্স ম্যাডাম খুব ভালো। শুনুন, এই সোসাইটির অফিস কি এটাই? হ্যাঁ। নমস্কার, আমি স্বপ্না দীক্ষিত। এই উইন 301। আমার এই ফর্মটা জমা করার ছিল।
আপনি আমায় দিয়ে দিন, আমি জমা দিয়ে দেবো। আপনি রমেশ আগরওয়াল এখানকার সেক্রেটারি না? আপনার কথা বলার ধরন আর এই ফর্মটা নিলেন তাই বুঝতে পারলাম। হ্যাঁ, আমি সেক্রেটারি। আর ও হলো নয়না, আমার ওয়াইফ। ও ও, নমস্কার। নমস্কার। এমনিতে আপনার নাম শুনেছি আমি। সব কাজের পারমিশনের জন্য তো আপনার কাছেই আসতে হয়। এই সোসাইটির কিছু নিয়ম আছে, সেটা মেনে চললেই হবে। কিন্তু আপনি মনে হয় রাজনীতির সাথেও যুক্ত আছেন। আপনার তো পাওয়ার হবেই। কিন্তু আপনি কি করে জানলেন? এখন এই বিল্ডিং এ চলে এসেছি তো সবার সম্বন্ধে জানতে তো হবে। আচ্ছা, আপনি করেন কি? আমার রেডিমেড জামা কাপড়ের বিজনেস আছে, বাড়ি থেকেই করি। আমি না আপনাকে খুব বিরক্ত করব। একা থাকি, প্রয়োজন তো পড়বেই। হ্যাঁ, নিশ্চয়ই। আসছি। এ কেমন মহিলা? কিভাবে কথা বলছিল তোমার সঙ্গে? আরে কি গো, হয় এরকম খোলামেলা। তুমিও না? আরে স্যার, একদম A1 মাল। আরে আমার গ্যারান্টি, তবে একটু কিন্তু বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দ তো আমি জানি, সেই জন্য তো ফোন করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে ফটো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ? সাহেব, সোজা ভেতরে চলে যাচ্ছেন তো? খাতায় রেজিস্ট্রি করবেন না? আচ্ছা, আমি তো ওই আরে আমার সাথে আছে, ছেড়ে দাও। আরে আমি ওনাকে আটকাচ্ছি নাকি ম্যাডাম? আমি ওনাকে শুধু খাতায় রেজিস্ট্রি করার কথা বলেছি। আরে ও যখন আমার সাথে আছে তাহলে এন্ট্রির কি প্রয়োজন মনোহর? শুধু শুধুই। চলো তুমি। আরে দাদা নমস্কার, আপনি এইমাত্র বাইরে গেলেন না? আরে না না, আমি তো আসলে ওই আরে না না, আপনি ভুল বুঝছেন। উনি আমার হাজবেন্ড নন, উনি আমার বিজনেস ফ্রেন্ড। এই ফ্ল্যাটটা আপনার না? হ্যাঁ, অনেক সময় আপনার দরজা খোলা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গরমের মধ্যে খুব কষ্ট হয় আমার। আর এমনিতেও আমার বাড়িতে কি এমন জিনিস আছে যে দরজা বন্ধ করতে হবে? ভালো লাগলো দেখা করে, আবার দেখা হবে। নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আরে ওই আমার পাশের ফ্ল্যাটে 301 নম্বর, যার সাথে রাস্তায় দেখা হলো। আরে একজন লোককে ঘরের মধ্যে নিয়ে গেছে। আচ্ছা, যে স্যাম্পল পাঠিয়েছিলাম না আমরা, ওর অর্ডার চলে এসেছে। আমি বেকার টেনশন করছিলাম, কিন্তু মার্কেটে সবাই খুব পছন্দ করেছে। চিনি তো বলছিল ছোট একটা কোম্পানি খুলে ফেলতে। বাড়িটা ভালো সেট করেছেন আপনি। আচ্ছা ম্যাডাম, আপনার একটা ফটো লাগবে। ছোট সাইজের আছে আমার কাছে, যেমন ফর্মে লাগে। না না ম্যাডাম, একটা ভালো ফটো লাগবে। আসলে ইন্টারনেটে শেয়ার করতে হবে তো, কোম্পানির প্রোফাইল বানাতে হবে, বুঝতেই তো পারছেন। একটা কাজ করি, আমি নয় তুলে নিচ্ছি। কিন্তু কোথায় তুলবেন? চলুন ওখানে তুলছি, চলুন। তুমি না শুধু ক্রেতা খোঁজো আর পাঠাও এখানে, তাড়াতাড়ি ব্যবসা জমাতে হবে। আর একটা লাস্ট ফটো, আপনি একটু স্মাইল করে দিন। চল, আমি চললাম। বেশিরভাগ না আমাদের কাজটা এরকমই হবে। ও আমার ছেলে অমিত। হ্যাঁ, হাই। অমিত ওনাকে জীবন পাঠিয়েছে কাজের জন্যে। হ্যাঁ তো ঠিক আছে, এখন তাহলে আমি আসি। হ্যাঁ, কালকে চলে আসুন। হ্যাঁ 10:30টার পরেই কিন্তু আসবেন। অমিত 10টার সময় কলেজে যায়। হ্যাঁ ঠিক আছে। কিছু খাবি? আপনি বলেছিলেন জামা কাপড়ের বিজনেস আছে, ভাবলাম কিছু নিয়ে আপনার থেকে, তাই চলে এলাম।
খুব ভালো করেছেন। দেখবেন দারুণ ড্রেস বানিয়ে দেবো আপনাকে। আমার কারিগরের হাত খুব ভালো। চলুন মাপটা নিয়ে নি। আপনি এখানে একা থাকেন? স্বামী বোধহয় বাইরে থাকে। ডিভোর্স হয়ে গেছে আমার, আর হাজবেন্ড এই শহরে থাকেন না। তাহলে এই বাড়ি আপনি, মানে বলতে চাইছি যে এত ভালো রোজগার, এ তো খুব ভালো কথা। কি যে বলেন আপনি, প্রয়োজনটুকু মেটে শুধু, ব্যাস ওইটুকুই। আর এই ফ্ল্যাট, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম ওই টিভি এনেছি। হ্যাঁ, নিয়ে আসুন, এখানে রাখুন। ওয়াও, নতুন টিভি, এলইডি টিভি। আমাদের যে কেবলের ছেলেটা আছে না, লাকি, ও বললো যে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, তাই ও সস্তায় এটা করে দিয়েছে পুরনোটার বদলে। আচ্ছা, আমি আসছি। আমি আপনাকে ডেকে নেবো ট্রায়ালের জন্য। ঠিক আছে। অ্যাডভান্সের জন্য ধন্যবাদ। জীবন, একটু আলমারি থেকে নতুন স্যাম্পল দেখিয়ে দাও না ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আসুন। আরে তুই তাড়াতাড়ি চলে এলি আজকে? আজ বেশি কিছু ছিল না কলেজে, ভাবলাম বাড়িতে এসে পড়ে নেবো। আরে তুই এখানে কোথায় পড়বি? সবকিছু ছড়িয়ে আছে। তুই তাড়াতাড়ি আসবি বলিসনি তো আমাকে। কি করে পড়বি এখানে বল? তোরই সময় নষ্ট হবে। তুই নিচে গিয়ে পড়। নিচে কোথায় যাব? আরে আমি বেডরুমে পড়ে নেবো। রুমেও সবকিছু ছড়ানো ছেটানো। তুই এক কাজ কর, তুই এখন নিচে গিয়ে পড়। ওরা যখন সবাই চলে যাবে তোকে আমি ডেকে নেব। যা। দেখলে, ছেলেকে বাইরে পাঠিয়ে দিল। ছেলে এখানে আছে, ভেতরে কার সাথে আছে কেউ জানে না। আরে দিদি, এটা তো রোজই হয়। কাপড় ব্যবসার নাম করে তার পিছনে যে কি হয় কে জানে। জানেন, যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমার সন্দেহ এই মহিলা ঠিক নয়। আরে সেদিন ওর বাড়ি গিয়েছিলাম, শুনলাম যে পরের সাথে ডিভোর্স হয়ে গেছে। বাড়িটা দেখেছো ওর? এত টাকা কোথা থেকে আসে ভেবেছো একবার? লোকেরা তো কথা বলবেই, লোকেদের কাজই কথা বলা। সেই সমস্ত লোকের মধ্যে আমরা সবাইও পড়ি। আমরা যা চোখে দেখি সেটার উপর নির্ভর করেই অন্যের ব্যাপারে আমরা কোনো সময় ধারণা তৈরি করে ফেলি। এটা জানা সত্ত্বেও যে সব সময় যা দেখা যায় সেটাই সত্যি হয় না। স্বপ্নার সাথেও ঠিক এরকমই কিছু হয়েছিল। উনি ছিলেন একজন মিশুকে মহিলা, আর একটা ব্যবসা একা চালানোর জন্য এটা খুবই জরুরি হয়ে থাকে। কিন্তু তার মিশুকে ব্যক্তিত্ব আর অচেনা মানুষজনের কাজের প্রয়োজনে তার বাড়িতে যাতায়াত, এই দুটো বিষয় বিল্ডিংয়ের লোকেদের চোখে লেগেছিল। স্বপ্না সবার চোখেই ছোট হয়ে গেছিল, এমনকি বিল্ডিংয়ের সেক্রেটারি রমেশ আগরওয়ালের চোখে। আরে রমেশ বাবু, নমস্কার। নমস্কার। কেমন আছেন? আসুন না। না না, অন্য কোনো সময়, একটু তাড়াই আছি। ম্যাডাম, আপনার এই ঘরের বাইরে এইসব জিনিসগুলো কি? ও, আমার কিছু জিনিস আছে, 2-3 দিনের ছুটি ছিল তাই পাঠাতে পারিনি। 2-1 দিনের মধ্যে পরিষ্কার করে দেব। দেখুন, এরকম ঘরের বাইরে এসব রাখার অনুমতি নেই। এই নিন, জরিমানা দিতে হবে আপনাকে। জরিমানাটা থাক নয়। সোসাইটির কিছু নিয়ম আছে, আইন কানুনও আছে, জরিমানা তো আপনাকে দিতেই হবে। এটাকে সাইন করে একটা কপি আমায় দিয়ে দিন। আরে ম্যাচে 2 ওভারই বাকি আছে, আসুন না, দেখুন না। আসুন আসুন।
আপনি তো খুব হাসি খুশি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই জন্যই তো বারবার আমি আপনার কাছে চলে আসি। আরো অনেক লোককে বলেছি আমি আপনার কাজের ব্যাপারে। দেখবেন কাস্টমারের লাইন লেগে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। আরে নয়নাদি, গুঞ্জনদি, বাকিদের তো আমি চিনি না। নয়নাদি, পরিচয় করিয়ে দিন না। আমাকে এক্ষুনি রান্না করতে হবে, তাই আমি আসি। হ্যাঁ, আমাকে দেখে সবাই উঠে যাচ্ছে কেন? কি ব্যাপার ভাই? পিস পিস করে হাসতে হাসতে মোবাইলে কিছু না কিছু তো দেখছোই। কোনো মশলাদার ভিডিও দেখছো নাকি? আরে এমন তো দাদা, দারুণ একটা সিনেমা হচ্ছে। আচ্ছা ভাই, আমি তো শুনেছি যে তোমার বিল্ডিং এ নাকি ওপরের ঘরে নাকি সিনেমা চলে। কি শুনেছো হেমন্ত দাদা? লজেন্স দেয় সবাইকে। আর সত্যি বলছি, ইচ্ছে তো আমাদেরও করে একটা লজেন্স খেতে। এখানে তো ভুল তার নেই ভাই, প্রয়োজন তো সবারই থাকে। কেউ লজেন্স নিয়ে নিজের প্রয়োজনটা মেটায়, আর ও লজেন্স দিয়ে। তুমি রমেশ বাবু ড্রাইভার না? কয়েকদিন ধরে আমি তোমাদের দুজনকে দেখছি। যদি কাউকে নিয়ে কোনো সমস্যা থাকে না, তার সামনে বলতে হয়, তার পেছনে নয়। হুম? হ্যাঁ, একটু মনে করে দেখো, ছোটবেলায় জেদ করে মায়ের কাছ থেকে কতবার টফি নিয়েছে। আরে রঞ্জিত দা, আরে কেমন আছো? সব ঠিক আছে, আপনি বলুন। এই তো খুব ভালো। কাজ কেমন চলছে? একদম ঠিকঠাক চলছে। না ম্যাডাম, জল লাগবে না, আপনি টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। টাকা? আরে আপনাকে লিখে দিয়েছিলাম না, 15,000 তো আরো দিতে হবে। আমি বলেছিলাম না কমিশনটা ভুল লিখেছো? যা কথা হয়েছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি। ম্যাডাম, যেটা কথা হয়েছিল সেটা শুরুর জন্য ছিল। তারপর আপনাকে কত বিজনেস দিলাম আমি, কত হোলসেলারের কন্ট্যাক্ট দিলাম আপনাকে। সব হোলসেলার কি তোমারই ছিল? তুমি যদি বেশি কমিশন নেবে তাহলে আগেই বলতে, তাহলে কাজ করতাম না তোমার সাথে। এখন টাকা নেই আমার কাছে। আচ্ছা, এখন আপনার কাজ হয়ে গেছে বলে আমাকে টাকা দেবেন না? কিভাবে কথা বলছো তুমি? এখন তো শুধু কথাই বলছি ম্যাডাম। যদি টাকা না দেন তাহলে তাহলে কি করবে? দেখুন ম্যাডাম, আমার মুখ খোলাবেন না। যদি আমার মুখ খুলে যায় তাহলে আপনার ভদ্র মুখোশটা কিন্তু খুলে যাবে। বেরিয়ে যাও এখান থেকে, কাজই করবো না আমি তোমার সাথে। বেরিয়ে যাও। ঠিক আছে। অমিত, এই নে তো টিফিন। থ্যাংক ইউ, কিন্তু টিভিটা আবার গেছে। হ্যাঁ জানি, তোকে ফোন করছি কিন্তু ফোনটা লাগছেই না। তোর তো দেরি হয়ে যাবে, যা। গায়ত্রী, কেমন আছিস? কোথায় ভুলে গেছি? এখন তো আমি তোকে ফোন করলাম স্বপ্না। কিন্তু আমি শিফট হওয়ার পর তুই তো আসলেই না। তোকে কি বলি বলতো স্বপ্না, আমি সব সময় ভাবি তোর বাড়িতে যাব, কিন্তু এত কাজে ব্যস্ত হয়ে যাই আর সময় পাই না। করানো ছিল, দেখ সেটাও হচ্ছে না। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে আয়, তোর মাপ নিয়ে নি আমি, আর দেখাও হয়ে যাবে। হ্যাঁ, আমি কাজের ফাঁকে একটু যদি সময় পাই একেবারে চলে যাব। 1 মিনিট, অমিত ফোন করছি আমি তোকে। ঠিক আছে, বাই। হ্যাঁ অমিত, বল কি হয়েছে? অমিত, আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কলেজ যাবি না তুই? কেন ডাকলি আমাকে এত তাড়াতাড়ি? অমিত, বল। সব চ্যানেলই তো ঠিকঠাক চলছে, চেক করে নিন আপনি।
এখন চলছে, কিন্তু আবার কিছুদিন পর খারাপ হয়ে যাবে। তারপর আবার ডেকে নেবেন আমায়। আমি এলে কি সমস্যা আছে কোনো? ইয়ার কি পাচ্ছি না আমি, এবার খারাপ হলে না একদম টাকা দেবো না। কি প্রত্যেকবার টাকা দেবো না আমি? টাকা কে চাইছে ম্যাডাম আপনার কাছে? আমার নাম লাকি। আর আজকে না আপনি সত্যি সত্যি আমায় লাকি করে দিন। মানে এখানে নয়তো সিনেমা হলে চলে যাব, ওখানে করে নেবো। কি কি বললে তুমি? আরেকবার বলো। আরে নাটক কেন করছেন ম্যাডাম? সব জানি আমি। বারবার এখানে ছেলেদেরকে ডেকে লজেন্স খাওয়ান আপনি। বেরিয়ে যাও এখান থেকে, না হলে জুতো দিয়ে মারবো তোমাকে। যাও বেরিয়ে যাও, পুলিশকে ডাকতে হবে নাকি? যাও বেরো এখান থেকে। এই কি করছো? এই ছাড়ো, আরে ছাড়ো। আরে কেন মারামারি করছো তোমরা? ও আমায় মা তুলে গালাগালি দিয়েছে, ছাড়বো না আমি ওকে। কি সুনীল বাবা, তুই ওর মা তুলে গালাগাল করেছিস? এটা তো ঠিক না। ওর মাকে গালাগালি দিতে নেই, ওর মার কাছ থেকে তো লজেন্স নিতে হয়। আজ আমাকেও একটা লজেন্স দে তোর মায়ের কাছ থেকে। আরে সুনীল বাবা, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে সুনীল বাবা? অমিত, ছাড়বো না আমি তোকে আর তোর মাকে। আরো যদি টাকা লাগে বলবেন আমায়। অমিত, অমিত, তুই এ কি করছিস বাবা? কি হয়েছে তোর? এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি। দাদা এমজি রোড যাব। আরে ম্যাডাম আপনি নাকি? যাবো তো। মিটারে গেলে তবেই যাব। আরে ম্যাডাম টাকার কথা কে বলেছে? গাড়িটা তো আপনারই, কোনো একটা দিন বাড়িতে ডেকে টফি খাইয়ে দেবে। আরে স্বপ্না ম্যাডাম, বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। বসুন না, আমিও যাচ্ছি। আরে বসুন না, আমি ছেড়ে দেবো। আজকে আপনি নিজেই চালাচ্ছেন? হ্যাঁ, আমার ড্রাইভারটা অসভ্যতম করেছে তো, জানতে পেরেছেন, সেই জন্য বের করে দিয়েছি। কি ব্যাপার, আজকে আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে? সব ঠিক আছে তো? আচ্ছা স্বপ্না, আমি আপনাকে স্বপ্না বলে ডাকতে পারি তো আপনাকে? হ্যাঁ। আমার কাছে একটা অফার আছে। অমিত, তুই অন্ধকারে বসে আছিস কেন? আর আমি জানি তুই এখন নিচে খেলতেও যাস না। আমাদের দুজনের মুড ভালো করার জন্য আমি কিছু এনেছি। এই দেখ, লুডো। মা, এটা সত্যি কথা বলবে? লোকজন তোমার ব্যাপারে এরকম উল্টোপাল্টা বলছে কেন? কারণ ওরা নিজেরাই ভালো নেই, আর ওরা যখন কাউকে ভালো থাকতে দেখে তখন ওদের খারাপ লাগা আরো বেড়ে যায়। আর কেউ যদি ওদের সাথে আনন্দ ভাগ করে নিতে চায় তাহলে সন্দেহ করে। আমিও সেই ভুলটাই করেছি। তবে আর না, এবার আমরা আনন্দ শুধু আমাদের দুজনের মধ্যেই ভাগ করে নেব। আরেকটা কথা, তোর বাবার সাথে ডিভোর্স হওয়ার পরে আমার না আর কারোর ভালোবাসার দরকার পড়েছে, আর না কোনোদিন পড়বে। আমি তো শুধু তোর ভবিষ্যতের কথাই ভাবি।
হ্যাঁ রমেশবাবু, কাল সকালে তো বাড়িতেই আছি আমি। কেন, কি হয়েছে? ঠিক আছে, আমি চলে আসব। ওই কাল সকালে সোসাইটি অফিসে ডেকেছে। কেন ডেকেছে কে জানে। আর এসব ছাড় না, চেস চেস খেলবি? আমি চেসও এনেছি। না মা, আমি টায়ার্ড, আমি শুতে যাচ্ছি। আসলে কি স্বপ্না ম্যাডাম, এই সবার কিছু অভিযোগ আছে। এবার অভিযোগ আর কি, কিছু ভুল ভ্রান্তি। এত আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না, আসল কথাটাই বলুন। শুনুন মিসেস স্বপ্না দীক্ষিত, আমরা সবকিছু জানতে পেরেছি আপনার ব্যাপারে। কি কি জেনেছেন আপনারা? এটাই যে আপনার এই ব্যবসার পিছনে আপনি অন্য কি কাজ করেন। আরে আপনারাও কেউ কিছু বলুন না, চুপ কেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে এই সোসাইটিতে থাকতে দিতে পারি না। ভদ্র মানুষেরা থাকে এখানে, আর আমরা আপনার সাথে থাকতেও চাই না। কারণ আপনাদের সবার মনে হয়েছে আমি এখানে নোংরা কাজ করি। বাড়িতে আসা অতিথিদের টফি খাইয়ে তাদের মিষ্টি মুখ এই জন্য করাই যাতে তাদের মন গলিয়ে আমি টাকা নিতে পারি। কিন্তু যারা নিজের ঘর থেকে অন্যদের ঘরে উকিঝুঁকি মারে তারা খুব ভদ্র, তাই না মিসেস গুঞ্জন শর্মা? আরে দেখুন, আপনারা এইভাবে কথা বললে তো কোনো সমস্যারই কোনো সমাধান হবে না। রমেশবাবু, আপনি এটা সমাধান করতে পারবেন না। আপনি যেহেতু সেক্রেটারি, তাই আপনাকে এখানে ডাকা হয়েছে। নয়তো আপনার ড্রাইভারের কাছ থেকেই শুনেছি যে কি চলছে আপনাদের মধ্যে। হ্যাঁ চলছে, তাতে আপনার কি সমস্যা হচ্ছে? আপনার এইটা সমস্যা যে আপনার সাথে চলছে না। আর আপনি কি ভাবছেন আমি কি জানি না এখানকার পুরুষরা আমাকে কোন চোখে দেখে? ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে ভদ্রতা শেখাবেন না। আমি যাই করি না সবার সামনেই করি। আর কি করবেন আপনি? পুলিশ কমপ্লেন করে নিন। হবে, পুলিশকে কমপ্লেইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব আমি দেখছি। আপনারা শান্ত হন। দেখি কথা বলার কোনো ধরন দেখতে পারবো না। আপনারা শান্ত হন। জানি না এসব কি হচ্ছে। আমি ভেবেছিলাম লোকজন ভালো, সোসাইটি ভালো, এই কারণেই এটা রেকমেন্ড করেছিলাম। তুই চিন্তা করিস না, এরা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আর এরা তোর ব্যাপারে পুলিশের কাছে কি অভিযোগ করবে? আমি এদের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করব। না, আমি কিচ্ছু করব না। যখন বিবাহিত ছিলাম তখন স্বামীর বিরুদ্ধে লড়তাম, আর যখন ডিভোর্স হলো তখন নিজের আর ছেলের জীবন ধারণের জন্য লড়ছি। ভাবলাম আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। লোকের কথা, লোকের ইঙ্গিত, আর এখন তো অমিত আমাকে সন্দেহ করছে। স্বপ্না, কাঁদিস না। আরে তুই তো একটা উদাহরণ। যেভাবে তুই একা হাতে অমিতকে সামলেছিস না, এত সহজ নয় এটা। আর ছাড় নাই সব, এই বাড়িটা ছেড়ে দে। আমি এর থেকে ভালো একটা বাড়ির খোঁজ তোকে দেব। না, এখান থেকে আমি যাব না। আরে কিন্তু আমি ভাবছি আমার কাজ অন্য কোথায় নিয়ে যাব। একটা দোকান করে দিবি আমাকে? কালকের পর থেকে সবাই অনেক কথা বলছে। জানেন, আরে রাগটাকে কন্ট্রোল করতে পারেনি ও। হ্যাঁ, কিন্তু বদনাম তো তোমার হলো। আমি বলছি এই সেক্রেটারির পোস্টটাই ছেড়ে দাও। কি দরকার এই সমস্ত ঝামেলায় পড়ার? কেন, আমি নিজের কোনো সিদ্ধান্ত অন্যের কথায় কেন নেবো? আর তুমি কি জানো সেক্রেটারি পোস্ট কতটা সুবিধাজনক? সামনে আবার ভোট আসতে চলেছে, আর বদনামের চিন্তা তুমি করো না। এই ব্যাপারটা কি করে সামলাতে হয় আমি খুব ভালো মতোই জানি। মা, 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 মা। স্বপ্নার সত্যিটা গুজবের থেকে আলাদা ছিল, যেটা তার ব্যাপারে ছড়ানো হয়েছিল।
আসলে উনি ছিলেন একজন উদারমনস্ক এবং সংবেদনশীল মহিলা, যে নিজের পেশার প্রতি দায়িত্বশীল, যাতে নিজের ছেলেকে একটা ভালো শিক্ষা দিতে পারে। স্বপ্নার অস্বাভাবিক মৃত্যু একটি দুঃখজনক ঘটনা ছিল। ওই বিল্ডিংয়ে যেখানে স্বপ্না থাকতো সেখানকার প্রায় সমস্ত মানুষই তার শত্রু হয়ে গেছিল। সেজন্য স্বপ্নার মৃত্যু রহস্য আরও গভীরে ছিল। ম্যাডাম, এটা স্বপ্না দীক্ষিতের পোস্টমর্টমের রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্টটা দেখে এটা মনে হচ্ছে যে ওনার মৃত্যু উঁচু বাড়ি থেকে পড়েই হয়েছে। বডিতে অন্য কোনো আঘাতের চিহ্নও নেই। প্রথমবার দেখতেই মনে হলো এটা সুইসাইড করেছেন উনি। কিন্তু একটাই কথা আমার মাথায় ঢুকছে না, প্রতিবেশীরাও চিৎকারের আওয়াজ শুনেছিল। ও যদি ছাদে সুইসাইডই করতে যায় তাহলে চিৎকার কেন করবে? ও তখনই চিৎকার করবে যখন ওর ওপর কোনো আঘাত করা হবে বা ওকেই কেউ ছাদ থেকে ফেলে দিয়েছিল। একবার এই কেস থেকে সুইসাইডের সমস্ত জিনিস সরিয়ে তদন্ত করা হোক। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ওই বিল্ডিংয়ে কোনো সিসিটিভি নেই, তাই ওই বিল্ডিংয়ে আসা যাওয়া করা লোকেদের সঠিক প্রমাণ পাওয়াও খুব মুশকিল। বিল্ডিংয়ের রেজিস্টারে তো আমরা চেক করেছিলাম, তাই না? চেক তো করেছিলাম ম্যাডাম, কিন্তু ওয়াচম্যান ওই রেজিস্টার খাতায় এন্ট্রি কখনো কখনো করে, আবার কখনো করেও না। ওয়াচম্যানকে তুলে আনো। এই ওঠ। ম্যাডাম, ও তো ভাঙকে ধুত হয়ে আছে যখন ওকে আমি তুলে এনেছিলাম। এই দেখুন ওর ফোনে অশ্লীল ভিডিও। এইসব দেখিস তুই? হ্যাঁ ম্যাডাম, তাহলে তো বিল্ডিং এর মহিলাদেরকেও খারাপ নজরে দেখিস। হ্যাঁ, 301 নাম্বারকে তুই মেরেছিস না? না ম্যাডাম, আমি কাউকে মারিনি, আমি কিচ্ছু করিনি ম্যাডাম। ওই দিন লাকি এসেছিল, বিল্ডিংয়ে গেল। ও আসার পরে আমি গার্ডরুমে খাবার জন্য টিফিনটা আনতে গিয়েছিলাম ম্যাডাম। সেখান থেকেই আমি চিৎকারের আওয়াজ শুনি ম্যাডাম, আর আওয়াজটা শুনেই আমি সেখানে পৌঁছে যাই। সেখানে দেখি স্বপ্না ম্যাডাম মাটিতে পড়ে আছে। এই লাকিটা আবার কে? ম্যাম, আমি বারবার কেবল কানেকশনটা লুজ করে দিতাম যাতে ওই ম্যাডাম আমায় ফোন করে ডাকেন আর আমি ওনার ফ্ল্যাটে যেতে পারি। কিন্তু একদিন উনি এইসব বুঝতে পেরে যান। সেদিন যখন ওই বিল্ডিংয়ের অন্য একটা ফ্ল্যাটে কলে গিয়েছিলাম, তাই ম্যাডামের ওপর রাগ করে আমি মেন বক্স থেকেই ওনার কানেকশনটা কেটে দিই। আমি জানতাম যে উনি কল করে আমায় ডাকবেন, আর আমি এইবার ওনার ফোনটাই ধরবো না। কিন্তু ওই দিন ওনার কলই এলো না। তারপর আমি যখন অন্য ফ্ল্যাটে ছিলাম তখন জানতে পারলাম যে উনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। আপনি চাইলে ওই বিউইংয়ের 403 নম্বর ফ্ল্যাটে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। চলো বিল্ডিং এ যাওয়া যাক। তুমি 403 এর বয়ানটা নাও, যেখানে লাকি যাওয়ার কথা বলছিল। ততক্ষণ আমি বিল্ডিং এর বাকি মেম্বারদের সাথে কথা বলছি। আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমাকে এখানে? যেটা জানার তাড়াতাড়ি করুন, তাছাড়া ঘন্টাখানেক হয়ে গেল। এই জন্য আমরা ক্ষমা চাইছি। দেখুন, আপনি খুব বুদ্ধিজীবী একটা মানুষ, আর আপনি খুব ভালোভাবে জানেন যে পুলিশ নিজের তদন্ত কিভাবে করে। তাহলে আপনাকে তো কিছু জিজ্ঞেস করার মানেই হয় না। তাহলে আপনিই আমাকে বলে দিন যে আপনি এইসবের বিষয়ে কি কি জানেন। আমি খুব ভালো করে জানি যে আপনারা আমার সন্দেহ করছেন, আর সোসাইটির লোকেদের কথা শুনেই আপনারা আমায় এখানে ডেকেছেন। কিন্তু ওদের সবার কথাই অযৌক্তিক আর বেকার একদম। স্বপ্না দীক্ষিত খুবই ভদ্রমহিলা ছিলেন। আমরা শুনেছি আপনিও নাকি ওনার ঘরে যেতেন। একবারই গিয়েছিলাম, তাও সোসাইটির লোকেদের অভিযোগ নিয়ে। সবাই ভাবে যে ভুল পথে টাকা রোজগার করে এই ফ্ল্যাটটাও কিনেছে, কিন্তু আসল সত্য তো অন্য কিছু। ওর বাবার সম্পত্তি থেকেও কিছু টাকা পেয়েছে, সেটা দিয়ে ওই ঘরটা নিয়েছিল। আরো অনেক কিছু বলেছে সে আমাকে, আর তখন থেকেই যথেষ্ট সম্মান জানাতাম ওকে আর ওর সাহসকে। একদিন হঠাৎ রাস্তায় দেখা হলো, আমি ওকে আমার পার্টি জয়েন করতে বললাম। আমার কাছে একটা অফার আছে, আপনার কিন্তু লাভই হবে। কেন? কারণ আমাদের পার্টিতে মহিলা কর্মীদের খুবই প্রয়োজন ছিল, আর একদম ঠিকঠাকই কাজের জন্য। যদি আপনার মত অনুযায়ী উনি এতই ভালো ছিলেন, তাহলে আপনি বাকি লোকেদের ভুল ধারণা ভাঙাননি কেন? চেষ্টা করেছিলাম, কিন্তু ওই দিন স্বপ্না আর সোসাইটির লোকেদের সাথে ঝামেলা হয়। ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে ভদ্রতা শেখাবেন না। এইসব চলবে না আমাদের সোসাইটিতে। কিন্তু এখনো আমি সবার ভুলটা ভাঙাতে চাই, কারণ আফসোসের কথা এটাই, ওর নিজের ছেলে অমি সোসাইটির লোকেদের কথা শুনে ও নিজের মায়ের বিরুদ্ধে চলে যায়, তাকে ভুল ভাবতে থাকে।
কতই বা বয়স হয়েছিল ওর, আর এমন কি হলো যাতে সুইসাইড করলো? রমেশ বলছিল যে যে বাবার থেকে টাকা পেয়েছিল এই বাড়িটার জন্য। না জানি কি এমন ঘটনা ঘটলো যে তাকে আত্মহত্যা করতে হলো। এখন তো আমারও মনে হচ্ছে যে লোকে মিছিমিছি ওর নামে বাজে কথা বলেছে। মিথ্যে বলো না তুমি, এই সব কিছু তো তুমিই করেছো। আচ্ছা, আপনি তো সবাইকে বলেছিলেন যে উনি ডিভোর্সি মহিলা, আরো না জানি কত কথা বলেছিলেন। কিন্তু সন্দেহ তো তুমিই ঢুকিয়েছো সবার মনে। ও, এখন আপনি আমাকেও বদনাম করতে চাইছেন? দেখো সবাই এনাকে, সমস্ত কিছু ইনিই করেছেন। একজন ভদ্র ঘরের মহিলাকে এত বদনাম করলো যে সুইসাইড করতে হলো। আপনি না বাজে কথা বলা বন্ধ করুন। তোমার সাথে কথা বলতেই বা কে চায়? আরে বন্ধ করো তোমরা এসব। অপকে আজকের দিনটা তোকে শান্তি দাও। আমাদের সবার ক্ষমা চাওয়া উচিত ওর কাছে। আমরা সবাই দোষী। অমিত, তোমাকে আমাদের সাথে একটু যেতে হবে। আমরা খোঁজ নিয়েছি, তুমি 10-15 দিন থেকে কলেজ যাচ্ছ না। তুমি তো বাড়ি থেকে বলে বেরাও কলেজের জন্যই যাচ্ছ, কিন্তু কলেজে যাও না। কোথায় যাও? আর ওই দিনেও তুমি কলেজের টাইমিংয়ে বিল্ডিংয়ের আশেপাশেই দেখা গেছিলে। ঠিক বলেছি তো? কেন মারলে তুমি নিজের মাকে? এটা কি বলছেন আপনি? তোমার এমন মনে হতো যে তোমার মায়ের অনেক লোকের সাথে সম্পর্ক আছে, এই জন্যই মেরে ফেলেছো না তুমি ওনাকে? এসব কি প্রশ্ন করছেন আপনি বেচারাকে? ও কেন মারবে নিজের মাকে? আরে ওর অবস্থাটা দেখুন, আপনি কিভাবে এইসব ম্যাডাম, প্রশ্ন। আপনি বাইরে যান। প্রকাশ, আসুন। এবার বলো। হ্যাঁ, আমি কলেজে যেতাম না। সবাই মজা করতো আমাকে নিয়ে। সোসাইটির কিছু বাচ্চারা কলেজেও ছিল। ওরা কলেজে গিয়ে উল্টো পাল্টা কথা রটিয়েছিল মায়ের নামে। সেই জন্য আমি কলেজ যেতে চাইতাম না। কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি। সেই দিনও আমি কলেজ যাইনি। আমি বাড়ি তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলাম। আমি মাকে ফোন করেছিলাম আমি তাড়াতাড়ি ফিরবো। কেবল কানেকশন চলে গেছিল। তুমি যেটা বলছো সেটা সত্যি তো? যদি মিথ্যে হয় তাহলে? আমি মানিনি আমার মাকে। ওরা সবাই মিথ্যে কথা বলে মায়ের নামে। ও ওরকম ছিল না। শি ওয়াজ দ্য বেস্ট মম। ও খুব ভালো ছিল, আমায় খুব ভালোবাসতো, আমার খুব কেয়ার করতো মা। মা কেঁদো না। তুমি এখন আসতে পারো। প্রয়োজন পড়লে তোমাকে আবার ডাকবো। তোমার মায়ের এই কিছু জিনিস আছে যেটা তুমি নিজের সাথে নিয়ে যেতে পারো। দেখুন, আপনার প্রপার্টির পেপারস তো ঠিক আছে, কিন্তু প্রাইস একটু বেশিই বলছেন। আরে ম্যাডাম, মার্কেট প্রাইস থেকে 10 লাখ কম বলছি আপনাকে। আমি আপনাকে 45 লাখ দেব, সেটাও ক্যাশ। বলুন। ক্যাশ? হ্যাঁ। ঠিক আছে, যদি এখন দেন তাহলে। একদম। আপনি বসুন। কোনাল, ওই 45 লাখ যে ক্যাশ আছে বের কর এক্ষুনি। 75 লাখের প্রপার্টি 45-এ পেয়ে গেলাম। দিদি ভেবে দেখো, কোনো গন্ডগোল যেন না হয়। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আরে তুই এটা নিয়ে খুশি হ যে সঠিক সময়ে আমাদের কাছে ক্যাশটা আছে। এই হলো আপনার পেপারস, পড়ে নিন। আর এটা হলো আপনার 45 লাখ ক্যাশ।
জয় হিন্দ ম্যাম। এই নাম্বারটা চেক করো। হ্যাঁ ম্যাডাম, এটাই। উনি আমাদেরই অফিসার। তোমার কি মনে হয়েছিল তুমি খুব সহজেই বেঁচে পালাবে? আমরা যখন তোমাকে প্রথমবার জিজ্ঞেস করেছিলাম যে স্বপ্নার মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে, তুমি বলেছিলে ওই দিন তুমি কোনো প্রপার্টি ডিলের জন্য অনেক দূরে গেছিলে। মিথ্যে, ওই দিন তুমি স্বপ্নার বাড়িতেই ছিলে। এই হচ্ছে স্বপ্নার ওই ডায়েরিটা যেখানে ও মাপগুলো লিখত। ওই দিনের তারিখ দিয়ে ও তোমার মাপগুলো লিখেছিল চুড়িদার সেলাই করার জন্য। মাপটা জিনির নামে লেখা হয়েছিল, তাই জন্য আমরা বুঝতে পারি, কিন্তু অমিত বুঝে গেছিল। স্বপ্না তোমাকে জিনি নামে ডাকতো, তাই না? এই জন্যই তো আমি বলি তুই গায়ত্রী না, জিনি রে জিনি। স্বপ্নার কাছে বাড়ি কেনার পরেও অনেকগুলো টাকা বেঁচেছিল। ও আমাকে এই কথাটা বলেছিল। ওই টাকাগুলো দিয়ে ও দোকান কিনতে চেয়েছিল। একটা দোকান করে দিবি আমাকে? ব্যাংক থেকে টাকা বের করার পর ও আমাকে আর কুণালকে কল করেছিল। আমি আর কুণাল ওর বাড়িতে গিয়েছিলাম। নিচে ওয়াচম্যান ছিল না, তাই জন্য আমরা কোনো এন্ট্রি করিনি। এই দেখ 45 লাখ আছে, তুই না দোকানের পেমেন্ট করে দে আর রেজিস্ট্রেশনও করে দে। হ্যাঁ, হয়ে গেছে ভেবে নে। আরে তোর মাপটাই তো নিতে ভুলে গেলাম। হ্যাঁ, নেপে নে। কুনাল, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নে না ফ্রিজ থেকে, নিজের জন্যও নে আর আমাদেরকেও একটু দিস। আজকে না টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আরে হ্যাঁ, দেখেই কিন্তু যাস। হ্যাঁ হ্যাঁ, পাক্কা। আচ্ছা শোন, আমি ভাবছিলাম যে এবারে আমি যদি আনারকলি। অমিত। আচ্ছা হ্যাঁ অমিত। না, আরে টিভিটা আবার খারাপ হয়েছে। ঠিক আছে, আমি দেখছি, তুই আয়, তুই তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে জানি না, উপরে গিয়ে দেখতে হবে। দাঁড়া, আমি আসছি। হ্যাঁ। নাও না। কি ভাবছো? কুণাল, এখানে 45 লাখ টাকা আছে। যদি এই সব টাকাগুলো আমাদের হয়ে যায় তাহলে? কিভাবে? চল আমার সাথে। তুই এখানে এলি কেন? আমি আসছি এক্ষুনি। কি হয়েছে? সবাই ভিড় করেছিল, তাই ওই ভিড়ের মধ্যে আমাদের কেউ দেখতে পায়নি। তোমাদের 12 বছরের বন্ধুত্ব ছিল, তাই না? ওই বেচারি তোমাদের ওপর ভরসা করেছিল, আর তোমরা কি করলে? ছাড়ো, তোমাদের শাস্তি দেওয়ার কাজ তো আদালতের, কিন্তু তোমাদের শাস্তি যেন লম্বা হয় আর অনেকদিন চলে, ওতে আমি কোনো খামতিই রাখবো না। সেই শত্রু সব থেকে ভয়ঙ্কর হয় না যে শত্রুতা করতে চায়, বরং সেই বন্ধু হয় যে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা রাখে। আমি এটা বলছি না যে আপনারা কাউকে ভরসা করবেন না, কারণ এই পৃথিবী থেকে যদি ভরসা উঠে যায় তবে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। প্রয়োজন হলো সতর্কতা দেখানো, যেরকম অমিত দেখিয়েছিল, আর নিজের মাকে ন্যায় বিচার পাওয়ানো। আমরা ওর এই প্রতিজ্ঞাকে শ্রদ্ধা করি। এরই সাথে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।